শিল্পী হাটে এই সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, খাদ্য প্রক্রিয়াকরণ, প্রাণী সম্পদ বিকাশ, দমকল, শ্রম, তথ্য প্রযুক্তি, পর্যটন, টেক্সটাইল, জনস্বাস্থ্য, কারিগরি সহ বিভিন্ন দপ্তরের সচিবরা, এবং পরবর্তীকালে যে প্রস্তাব এর কথা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সেটা হচ্ছে 24,000 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব হলো উত্তরবঙ্গ শিল্প সম্মেলনে এবং 50,000 নতুন কর্মসংস্থান। রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আশ্বাস দিয়েছিলেন উত্তরবঙ্গের প্রচুর শিল্প সম্ভাবনা থাকার কারণে একের পর এক শিল্পপতিরা এখানে বিনিয়োগ করতে আসছেন, এবং এই আজকে 2025 সালে মে মাসে যখন আবার আমরা তথ্য কেন্দ্রে আরেকটি হ্যাবিচুয়েটেড লায়ার বলে একটা কথা আছে, প্যাথোলজিক্যাল লায়ার বলে একটা কথা আছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখনো যদিও আষাঢ় মাস পড়েনি, কিন্তু আষাঢ়ের বৃষ্টি শুরু হয়েছে, ফলে কিছু অসারে গল্প আপনাদের সামনে রেখে গেলেন। তার কারণ এই যে 24,000 কোটি টাকার বিনিয়োগ, 50,000 কর্মসংস্থান, এই কর্মসংস্থান নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একটি শব্দ এই বাণিজ্য সম্মেলনে আর তুলে ধরলেন না, অর্থাৎ সেটা তখন বলা হয়েছিল, আবার আজকে তিনি আবার আরেকটা নতুন গল্প ফেঁদে বসেছেন। এবং আপনারা জানেন যে এই ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে একটি স্টেজ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, মেয়র সাহেব গিয়ে দেখুন চা এবং জলের মনে হয় বন্দোবস্ত করতে, কেননা কলকাতার লোকরা পারে, আমরা পারি না। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বাণিজ্য সম্মেলনের গুরুত্ব কতখানি এবং শিলিগুড়ি শহরের মেয়র সাহেবের সম্মান কতখানি তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। এই ছোট্ট একটি কথাতেই বোঝা যায় এই বাণিজ্য সম্মেলন সত্যি মাননীয় মুখ্যমন্ত্রী চপ, ঘুগনি, মোমো ইত্যাদি শিল্পের পর্যায়ে উন্নীত করার কথা ভেবেই তিনি এসেছিলেন। এবার যে প্রশ্নগুলো মানুষ রেখেছে, আমি আপনাদের কাছে এক এক করে সেই প্রশ্নগুলো রাখতে চাই। আমি আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে তিনি মানুষের কাছে তার যে আজকে অনুষ্ঠান আছে তিনি এই বিষয় নিয়ে কথা তুলে ধরবেন। উত্তরবঙ্গের শিক্ষা রসাতলে গিয়েছে, বিশেষ করে উচ্চশিক্ষা। উত্তরের গর্ব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন, উপাচার্য, রেজিস্ট্রার, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ফিনান্স অফিসার এবং ইন্সপেক্টর অফ কলেজেস 5টি মূল পদ দীর্ঘদিন ধরেই ফাঁকা। টাকার অভাবে ল্যাবগুলো ধুঁকছে, গবেষণা বন্ধের মুখে, ছাত্রছাত্রীরা আন্দোলন করেও তাদের প্রয়োজনীয় সফটওয়্যার পাচ্ছে না। একই অবস্থা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে, অচল অবস্থা, প্রশাসনিক অচল অবস্থায় পঠন পাঠন গবেষণা লাটে উঠেছে। দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু 7 বছরেও সেই বিশ্ববিদ্যালয়ের জন্য একজনও গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হয়নি। শিক্ষক আধিকারিকদের তো দূরের কথা, বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ভবনও তৈরি করতে পারেননি। পাহাড়ের মানুষকে বোকা বানানো হয়েছে। মংপুতে ধার করা একটি সরকারি ভবনে ক্লাস শুরু করার কথা থাকলেও সেই কাজ ঠিকমতো হয়নি। সেখানে পড়ুয়াদের যাতায়াত বা থাকার কোনো ব্যবস্থা নেই, ফলে কেউই সেখানে যেতে চাইছে না। আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুরে নামেই বিশ্ববিদ্যালয়, সেখানে ন্যূনতম পরিকাঠামো আজ পর্যন্ত তৈরি হয়নি। দক্ষিণ দিনাজপুরের বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত নিজস্ব একটা ঘর পর্যন্ত জোটেনি। শিক্ষক এবং শিক্ষাকর্মীর অভাবে ধুঁকছে কলেজগুলো। নামে মাত্র বানারহাট এবং ঘোষপুকুরে 2টি হিন্দি কলেজ তৈরি করা হলেও সেখানে শিক্ষার সঠিক পরিকাঠামো আজ তৈরি হয়নি। বিষয়ভিত্তিক শিক্ষার অভাবে ঠিকমতো ক্লাস পর্যন্ত হচ্ছে না। রাজ্যের সরকারের অপদার্থতা ও অবহেলায় কুচবিহারের দিনাটায় অবস্থিত উত্তরবঙ্গের একমাত্র সরকারি মহিলা
শারীরিক শিক্ষা প্রশিক্ষণ কলেজ গত কয়েক বছর ধরে বন্ধ হয়ে আছে। রাজ্যে শিক্ষক নিয়োগ না করায় কলেজের অনুমোদন বাতিল হয়েছে। আগে প্রতি বছর এই কলেজ থেকে প্রশিক্ষণ নিয়ে উত্তরবঙ্গে শয়ে শয়ে মেয়েরা চাকরির সুযোগ পেত, সেই সুযোগটিও মাননীয় মুখ্যমন্ত্রী বন্ধ করে দিয়েছে। আমি শুধু আপনাদেরকে একটি কথাই বলবো যে উপাচার্যের প্রসঙ্গে আদালতের বিশেষ নির্দেশ আছে, রাজ্যপালের সাথে কথা বলে এবং তার অনুমোদন নিয়ে উপাচার্য নিয়োগ করা হয়। কিন্তু উপাচার্য ব্যতীত প্রশাসনিক আধিকারিক যে পদগুলো রয়েছে, যেরকম কন্ট্রোলার, রেজিস্ট্রার, যে ফিনান্স অফিসার, ইন্সপেক্টর অফ কলেজ, এই সবগুলোতে যে নিয়োগ হচ্ছে না তার ব্যর্থতার দায় রাজ্যের সরকার তথা মুখ্যমন্ত্রী নেবেন কি? আমি আপনাদের কাছে এই প্রশ্ন শিক্ষা নিয়ে রাখলাম। আমাদের মুখ্যমন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে সিংহের মতন গর্জন করেন, কিন্তু আচরণ করেন ভেড়ার মতো। অন্যায়ের বিরুদ্ধে তার সিংহের গর্জন আমরা শুনি, কিন্তু আচরণটা কেমন যেন ভেড়ার মতন নিরীহ হয়ে যায়। লুট হয়ে যাচ্ছে আমাদের রাজ্যের সরকারের সরাসরি চা বাগানের জমি। ভূমি সংস্কার দপ্তর নয়, চা বাগানের জমি জেলা শাসকদের নিয়ন্ত্রণে থাকে, সেই জমি লুট করে নিচ্ছে তৃণমূল নেতারা। দাগাপুরের তৃণমূলের বিখ্যাত নেতা যিনি এবং যার পরিবার চা বাগানের জমি দখল করে রিসোর্ট বানিয়ে ধরা পড়ার পরেও, এর আগে আমরা বলতাম যে এই রাজ্যে পুলিশ হচ্ছে চুরি করলে প্রমোশন পায় আর চোর ধরলে ডিমোশন হয়। দেখবেন মাননীয় অলোক চক্রবর্তী তিনি চা বাগানের জমি লুট করে তার পরিবার সেখানে রিসোর্ট বানিয়ে তিনি আবার উন্নীত হয়েছেন। আগে ছিলেন চেয়ারম্যান এই পাহাড় না সমতলে, এখন গিয়েছেন রাজ্য সম্পাদক না কি পদে। তো আরো বড় চুরি যাতে উনি করতে পারেন তার ব্যবস্থা করে দিয়েছেন কে? লোকে বলে চোরেদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ঘটনার থেকেও প্রমাণিত হয়। পানি ট্যাঙ্কিতে চা বাগানের জমি দখল করে তৃণমূল নেতারা বিক্রি করে দিয়েছে, সেখানে মার্কেট তৈরি হয়েছে। বাগডোগরার কাছে চা বাগানে একের পর এক জমিতে চা গাছ উপড়ে রিসোর্ট, আবাসন, হাসপাতাল, হোটেল তৈরি হচ্ছে। সরকারি জমি প্লট করে কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে, আর চা শ্রমিকরা কাজ হারিয়ে ভিন রাজ্যে যাচ্ছে। ক্ষমতায় এলেই আমাদের রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ন্যূনতম মজুরি চালুর কথা বলেছিলেন তৃণমূলের পক্ষ থেকে। বছরের পর বছর ধরে সেই কমিটির মিটিং চলছে, আজও ন্যূনতম মজুরি পেল না হতভাগা শ্রমিকরা। টি অ্যাডভাইসারি কাউন্সিল তৈরি করে ভাওতা দিচ্ছে রাজ্যের সরকার। আজ পর্যন্ত কাউন্সিলের কোনো কাজ কেউ দেখেনি, অথচ শিলিগুড়ির বিবেকানন্দ ভবনে ঝাঁ চকচকে করে দপ্তর বানিয়ে রেখেছে। এটা চা বাগানকে সামনে রেখে আমি কয়েকটি কথা আপনাদের সামনে বললাম। এইবার শুনুন ওনার বাণিজ্য শিল্প সম্মেলনের নামে ভাওতা এই রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মানুষকে কিভাবে দেয়। আমি এর আগেও বলেছিলাম যে শিল্পের নামে অধিগৃহীত জমিতে গরু চড়ে বেড়ায়, শিল্প আসে না। একসাথে যেখানে শিল্পপতিরা উদ্যোগী হয়ে তারা তাদের কারখানা ইত্যাদি করছে, সেখানে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাদের দাদাগিরির কারণে তারা সেই চত্বর ছেড়ে পালিয়ে যায়। এবং গতকালও আপনি দেখবেন বাছাই করা লোকদের দিয়ে মমতা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশংসা শুনিয়েছেন আমন্ত্রিত অতিথিদের। কারা ছিলেন আপনারা সবাই জানেন। আমি শুধু আপনাদেরকে শিল্পের নামে মমতা ব্যানার্জির ভাওতাবাজি কি দেখুন। আলিপুরদুয়ার, রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর আজ পর্যন্ত শিল্প চালু হলো না, জমি পড়ে আছে, বিনিয়োগকারী নেই। পাহাড়ে নানা গল্প শোনালেও 1 টাকাও আনতে পারেননি আজ পর্যন্ত। জেলায় জেলায় শিল্প তালুকগুলো গোচারণ ভূমিতে পরিণত হয়েছে, বড় বিনিয়োগ নেই। কুচবিহারে পাট, মেঘলা, হলদিবাড়ির টমেটো, দার্জিলিং এর কমলা, এলাচ, গঙ্গারামপুরের তাঁত, মালদার আম, রায়গঞ্জের তুলাইপাঞ্জি, উত্তরবঙ্গের যথেষ্ট সম্ভাবনাময় নিজস্ব প্রোডাক্ট নিয়ে আজ পর্যন্ত সরকারি স্তরে কোনো
কোনো ধরনের বড় পদক্ষেপ হলো না আমাদের বিধাননগরের আনারস যাতে কৃষক বা অন্যান্যরা লাভবান হতে পারে। আম, কমলা, টমেটো, আনারস প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠল না, 1 টাকার বিনিয়োগ হলো না। অথচ ঘটা করে প্রতি বছর উত্তরবঙ্গের জন্য সিনার্জি হচ্ছে। তার কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে উত্তরবঙ্গের মানুষ চেনেন না, তাকে খুশি রাখতে কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে। এই খরচার পেছনে আমাদের উত্তরবঙ্গের কি লাভ হয়েছে এটা আমাদের বোঝা আজকের দিনে দাঁড়িয়েও সম্ভব হয়ে উঠল না। এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুকান্ত মজুমদার মহাশয়, আমাদের রাজ্যের সভাপতি, আমাদের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এবং অনেক আগে আপনারা জানেন যে আমাদের পাহাড়ি অঞ্চলে এবং এই একটা বড় অংশে আমরা বারবার করে বলেছি শিল্প স্থাপনের জন্য বিশেষ সুবিধা দেওয়া এবং এক্ষেত্রে ফার্মাসিউটিক্যালস যেটা ইন্ডাস্ট্রি তার জন্য বিশেষ ছাড়ে কেন্দ্রের সরকার রাজ্যের সরকারের সমন্বয়ের মধ্যে দিয়ে এখানে শিল্প গড়ে উঠুক, এই নিয়ে কিন্তু বারবার সরব হলেও আমরা আজ পর্যন্ত এই ব্যাপারে রাজ্যের সরকারকে উদ্যোগী হতে দেখিনি। ধ্বংস হচ্ছে উত্তরবঙ্গের প্রকৃতি, সব জেনেও নীরব রাজ্য। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের একাধিক গবেষণার তথ্য বলছে মহানন্দা জলে কিলবিল করছে ক্ষতিকর ব্যাকটেরিয়া, শয়ে শয়ে সুপারবার। আপনাদের প্রত্যেকের এখানে আমরা সব উত্তরবঙ্গের ছেলে, এখানকার ছেলে। মহানন্দা নদী আমাদের পরিচয়, সেই উত্তরবঙ্গের মহানন্দা নদীর দূষণ এই পর্যায়ে পৌঁছেছে যে আজকে রাজ্যের সব থেকে দূষিত নদীর শীর্ষে মহানন্দা পৌঁছেছে। মহানন্দা অ্যাকশন প্ল্যান মৃত, অথচ রাজ্যের সরকার তথা মুখ্যমন্ত্রী ভূমিকা কি? তিনি এখানে অনেকবার এসেছেন, অনেকে বলেন উত্তরবঙ্গের উন্নতির জন্য। আমি মনে করি উত্তরবঙ্গের উন্নতির জন্য উনি আসেননি, উনি এসছেন উত্তরবঙ্গে, উনি ওখানে স্ট্রেসড আউট হয়ে যান, ফলে এখানে এসে একটু হাওয়া বদল করে তিনি এখান থেকে ঘুরে যান। না, মেকলিগঞ্জ সুতি থেকে শিলিগুড়ির ফুলেশ্বরী বা জোড়াপানির দূষণ ও আবর্জনার নালায় পরিণত হয়ে মরা নদীতে পরিণত হয়েছে। তিস্তা, তোরসা, রায়ডাক, জলঢাকা সহ উত্তরবঙ্গের প্রায় সব নদীগুলো হয়ে উঠেছে বালি মাফিয়াদের স্বর্গরাজ্য। স্থানীয় তৃণমূল নেতা ও পুলিশকে তোলা জমা দিয়ে লুট হচ্ছে নদীগুলো, সবাই জেনেও চুপ হয়ে গেছে। ফলে নদীগুলো গতি বদলে কোথাও ভাঙছে বসত বাড়ি, কোথাও ভাঙছে চাষের জমি। শুধুমাত্র বালি মাফিয়াদের কারণে হাজার হাজার বিঘা জমি প্রতি বছর নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, ভাঙছে বনভূমি এবং চা বাগানও। বক্সা টাইগার রিজার্ভ থেকে গরুমারা বা জলদাপাড়া সর্বত্র জঙ্গল কেটে সাফ করে দেওয়া হয়েছে। জঙ্গলের মধ্যে তৈরি হচ্ছে বড় বড় রিসোর্ট, হোটেল, আবাসন, বন্যপ্রাণীদের বাসস্থান কেড়ে নেওয়া হচ্ছে। ফলে খাদ্যের সন্ধানে তারা লোকালয়ে ঢুকে পড়ছে। মানুষ বন্যপ্রাণী সংঘাতে হামেশাই প্রাণ যাচ্ছে। এর আগের দিন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, আজকে আর দেখাবো না, গরুমারা অভয়ারণ্য, মহানন্দা অভয়ারণ্য, এই সব অভয়ারণ্যের এখন পর্যন্ত জোনাল মাস্টার প্ল্যান করা হয়নি। এখানকার ইকো সেন্সিটিভ জোনের যে আমাদের যে পেরিফেরি অর্থাৎ সরকারি স্তরে ইকো সেন্সিটিভ জোনের পেরিফেরি ঘোষণা করতে হয়, সেগুলো এখানে ঘোষণা করা হয়নি। তার কারণ মুখ্যমন্ত্রী চান তার অনুগত কিছু শিল্পপতি ব্যবসায়ী তারা যাতে এই প্রকৃতিকে লুট করে খেতে পারে তার ব্যবস্থা করতে। এই প্রসঙ্গে আই লাইক টু কোট, আপনারা আপনাদের এখানে অবশ্যই বিষয়টিকে তুলে ধরবেন। সেটা হচ্ছে যে আমি এখানে বলতে চেয়েছি আমি এখানে যেটাকে নির্দিষ্টভাবে বলতে চাই, উত্তরবঙ্গের পরিবেশ হচ্ছে উত্তরবঙ্গের মেরুদণ্ড,
ব্রিটিশরা যেরকম ভারত লুট করেছিল, আর তৃণমূল লুট করছে উত্তরবঙ্গের পরিবেশ। প্রকৃতি লুটকে আইনি বৈধতা দিয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার, এবং আজকের দিনে দাঁড়িয়ে উত্তরবঙ্গকে সর্বশান্ত করার এই চেষ্টার আমরা বিরোধিতা করি। আপনারা জানেন যে আমাদের এখানে সরকারি জমি দখল করে বিভিন্ন ধরনের ব্যবসা ফেঁদে বসেছিল তৃণমূল কংগ্রেসের নেতারা। কেউ গ্রেপ্তারও হয়েছে, পরে জামিন পেয়েছে। আপনারা আজ পর্যন্ত শুনেছেন যে কত সরকারি জমি এই সময় কালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সিংহের গর্জন, অর্থাৎ সরকারি জমি তিনি উদ্ধার করবেন অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে, 1 ছটাক জমি উনি উদ্ধার করেছেন? উদ্ধার না করে তিনি নিরীহ প্রাণীদের মতন চুপ থাকেন, কারণ এই লুটেরারাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল সৈনিক, যারা নির্বাচনের সময় তাদের হয়ে কাজ করে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, মস্তিষ্ক থেকে হৃদয়, কোন ধরনের শল্য চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা বা সুব্যবস্থা আমাদের উত্তরবঙ্গে নেই। আপনারা জানেন এর মধ্যে শুধুমাত্র ডায়ালিসিস না করানোর জন্য পার্শ্ববর্তী রাজ্যে নিয়ে যাওয়া, সেখানে মৃত্যু। রায়গঞ্জ থেকে নিউরোসার্জারির প্রয়োজনে পেশেন্টকে যখন শিফট করা হচ্ছে কলকাতায়, সেখানে মৃত্যু। আমাদের এখানে কোনো ক্যাথ ল্যাব নেই, আমাদের এখানে হার্টের অপারেশন ঠিকভাবে হয় না। 14-15 বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী শাসন ক্ষমতায় আছেন, আর কতদিন 34 বছর দেখাবেন? আজকের দিনে দাঁড়িয়ে আপনার অপদার্থতা, আপনার অদক্ষতার কারণে আজকে আমাদের উত্তরবঙ্গের মানুষ প্রতিদিন বঞ্চিত। কিছু মানুষকে ডেকে নিয়ে এসে কিছু ছবি তুলে, কিছু মিষ্টি কথা বলে, আবার পরের বছর নতুন কথা বলতে আসা মুখ্যমন্ত্রীর কাছে এই প্রশ্নগুলো আমরা ছুড়ে দিতে চাই। আমরা ছুড়ে দিতে চাই, খেলার মাঠে খেলাও, এই স্লোগান রেখে যখন আমি রাস্তায় নেমেছিলাম, সন্ত্রাসবাদীর মতন আমাকে পুলিশ ধরে নিয়ে গেছিল। কেন? আমি বলেছিলাম যে কাঞ্চনজঙ্ঘা মাঠের মতন বেশ কিছু মাঠকে শুধু খেলার জন্য সুরক্ষিত করা হোক। আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী একটি কথা বলেননি। খেলার মাঠে সরকারি অনুষ্ঠান করা, শুধু তাই নয়, উত্তরবঙ্গের খেলাধুলো প্রসারের জন্য অ্যাথলেটিক্স সিনথেটিক ট্র্যাক ব্যবস্থা নেই। আমাদের এখানকার ছেলে মেয়েদের টেবিল টেনিসের সরকারি স্তরে বড় একাডেমি ব্যবস্থা নেই। খোখো আমাদের এখানে কোনো ব্যবস্থা নেই। 2011 সাল সাংস্কৃতিক কর্মীদের তার আগে নিয়ে রাস্তায় নেমেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। সাংস্কৃতিক উন্নয়নের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা কি? তখন থেকে আমরা শুনে এসেছি যে আমাদের এখানে একটি চারুকলা বিশ্ববিদ্যালয় গঠন হবে। আমাদের 2-2.5 কোটি মানুষ, উত্তরবঙ্গের একটিও চারুকলা বিশ্ববিদ্যালয় এখানে তৈরি হয়নি। তাই আমি এই প্রশ্নগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা রাখতে চাই। মানুষ এই প্রশ্ন আপনার জন্য করেছে, আরো যে যে শব্দ তারা বলেছে, আপনি আমার নিশ্চিতভাবে পেজ দেখেন না, কিন্তু আপনার অনেক মানুষ আছেন যারা এই সমস্ত কিছু দেখেন। শুনে নেবেন যে রাজ্যের উত্তরবঙ্গের এক প্রান্তের বিধায়ক, শিলিগুড়ির বিধায়ক, মানুষের প্রশ্ন নিয়ে আপনার সামনে এই বিষয়গুলো উত্থাপিত করেছে। গত 4-4.5 বছরে মাননীয় মুখ্যমন্ত্রীকে একাধিক চিঠি দিলেও তিনি কোনো চিঠির জবাব দেন না। এমনকি স্পিকার সাহেবের উপস্থিতিতে তার একেবারে সামনে 1-to-1 চিঠি দেওয়ার পরেও বিধানসভার অভ্যন্তরে সেই চিঠিরও উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী দেন না। এই ধরনের ঔদ্ধত্য, এই অহংকার, মানুষকে মানুষের সম্মান না দেওয়া একজন মুখ্যমন্ত্রী, তার উদ্দেশ্যে আমরা এই প্রশ্ন আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। কারণ আমাদের রাজ্যের গণতন্ত্র হচ্ছে অসীম, যেখানে বিরোধীদেরকে ডাকা হয় না, অথচ কেন্দ্রীয় সরকারের প্রোগ্রামে আমাদের শাসক দল, দেশের অন্যতম বিরোধী দল, তাদের নেতা মন্ত্রীরা গিয়ে চেয়ার উজ্জ্বল করে বসে থাকে। আর শেষ বলবো, বিধায়ক উন্নয়ন তহবিল, আমি আর কাউকে দোষ দিতে চাই না, এমনকি আমি আমার মাননীয় ডিএম মহোদয়কেও দোষ দিতে চাই না। আজকের দিনে দাঁড়িয়ে শিলিগুড়ির মানুষকে শুধু এইটুকু বলতে চাই যে শুধু উত্তরবঙ্গকে নয়, শিলিগুড়িকে বঞ্চিত করার
একটা প্রচেষ্টা এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতারা নেন, তার কারণ বিধানসভার ভেতরে এবং বাইরে মানুষের দাবি তুলে ধরবার কারণেই বলিষ্ঠ কণ্ঠে তারা আমার বিধায়ক তহবিলকে যতটা সম্ভব ডিলেট করিয়ে দেওয়া হয়, যাতে বিধায়ক তহবিলের যে ন্যূনতম টাকা, ন্যূনতম 2-3টে রাস্তা করা ছাড়া বছরে আর কিছু করা যায় না, সেই টাকাও তারা খরচা করতে যাতে আমি না পারি তার প্রচেষ্টা নেন। এতদিন ভাবতাম প্রশাসনিক স্তরে, এখন এটা মনে করি মুখ্যমন্ত্রী তার নির্দেশে আমার বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা আটকানো হয়। না হলে এই ধরনের আর তো অন্যান্য বিধায়কদের ক্ষেত্রে আমি বলতে পারবো না, তবে এই অভিযোগ আর অন্যদের আছে কিনা আমি জানি না, কিন্তু অন ক্যামেরা আমি এই অভিযোগ আমি করছি। শেষ করব এই কথা বলে, অনেক মানুষ প্রশ্ন করেছেন যে ওনাকে প্রশ্ন করে কি লাভ, উনি তো মিথ্যা কথার ফুলঝুরি আওড়াবেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন করি একটাই কারণে, শাসকের বিরুদ্ধে আপনি প্রশ্ন করলে শাসক সতর্ক হবে, শাসকের বিরুদ্ধে আপনি প্রশ্ন করলে প্রতারিত মানুষরা ঐক্যবদ্ধ হবে, শাসকের বিরুদ্ধে আপনি প্রশ্ন করলে প্রতিবাদ সংগঠিত হবে। আর সেই প্রতিবাদের ধারাকে এমন জায়গায় নিয়ে যাব যে উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এবার 2026-এ চোখে সর্ষে ফুল দেখবে। আজকে 2025-এ দাঁড়িয়ে এই কথা বলে যাচ্ছি এবং সাংবাদিক বন্ধুদেরকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। যে ব্যবসায়ীরা মন্ত্রিসভাগুলো ছিল, দুটো অভিযোগ আমরা পেয়েছিলাম। একদল বললেন তারা কি বলবেন সেটা পছন্দ হয়নি বলে তাদের বলতে দেওয়া হয়নি, আরেক দল বললেন এই বাণিজ্য সম্মেলন হচ্ছে নাকি কিন্তু উৎপাদিত পণ্য রাস্তায় তুলে নিয়ে যেতে গিয়ে পুলিশের ডেরা তোলা হয়। দেখুন, উনি পুলিশকে সেখান থেকে সতর্কও করলেন। প্রথম কথা, ক্ষমতায় আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধীর উদ্দেশ্যে বলেছিলেন মুখে সেলোটেপ মেরে রাখতে। ফলে যে রাজ্যের গণতন্ত্রে মুখ্যমন্ত্রী মুখে সেলোটেপ মারতে বলে, সেই রাজ্যে তার মঞ্চে কথা বলার অধিকার থাকবে, এটা এই বাণিজ্য সম্মেলনে উপস্থিত ব্যবসায়ী বন্ধুরা কেন ভেবেছিলেন সেটা তার উত্তর দিতে তাদেরকেই ভাবতে হবে, কারণ এই রাজ্যে গণতন্ত্র নেই। 2 নম্বর বিষয় হচ্ছে পুলিশ। দেখুন, পুলিশ মন্ত্রীর নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সারা রাজ্যে আজকে যে পুলিশের এই কুৎসিত চেহারা, তার জন্য কেউ যদি দায়ী হয়ে থাকে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। পুলিশের নিচুতলার কর্মীদেরকে আইপিএস অফিসাররা বা WBPS অফিসাররা তারা জোর করে অন্যায় আচরণ করতে বাধ্য করায়, লিখিত কোনো নির্দেশ ছাড়াই পুলিশের নিচুতলার আধিকারিকদেরকে দিয়ে এই রাজ্যের সরকার এমন এমন কাজ করায়, তাতে পুলিশের নিচুতলার আধিকারিকদের হয় ভাবমূর্তি নষ্ট হয়। কিন্তু মাথায় রাখতে হবে এই সমস্ত নির্দেশের পেছনে যে আছে তার নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। গতকাল গত কিছুদিন ধরে উত্তরবঙ্গে বঞ্চনাটা বিজেপির মূল জায়গা ছিল, দাবি বলুন অভিযোগ বলুন যাই হোক। গতকালকে শুভেন্দু অধিকারী সেই জায়গা থেকে চলে গিয়ে জাতীয়তাবাদকেই সামনে নিয়ে এসছে। কোথাও গিয়ে কি আজকে আবার আপনি সেই কারণেই উত্তরবঙ্গের বঞ্চনাটা তুলে ধরলেন? দেখুন, চাল আর চালতা দুটো এক নয়। জাতীয়তাবাদ, ভারতীয় জনতা পার্টি নেশন ফার্স্ট এই কথাটি বলে। ফলে আমাদের প্রতিটি কর্মসূচি, আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে দল, সরকার, তার ঊর্ধ্বে হচ্ছে ভারতবর্ষের স্থান। ফলে এটা আমাদের প্রবাহমান আদর্শগত অবস্থান। আর উত্তরবঙ্গের অবহেলা এটা বাস্তব, সেই বাস্তবতাটাকে আমি তুলে ধরেছি বা তুলে ধরবার চেষ্টা করেছি, আগেও করেছি, আগামী দিনেও করব। এবং আমি বলতে পারি 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করার পরে এক নতুন উত্তরবঙ্গ, যেটা আমাদের স্বপ্ন, সেই স্বপ্নটাকে আমরা উপহার দেব। এর আগেও বলেছি, আমার শহর, আমার উত্তরবঙ্গকে নিয়ে আমাদের যা স্বপ্ন আছে উত্তরবঙ্গবাসীর, সেই স্বপ্নকে আমরা পূর্ণ করব, এই কথা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই। এক্ষেত্রে একটি কথা অ্যাড অন করতে চাই যে উত্তরবঙ্গের উন্নয়নের প্রশ্নে কেন্দ্রের সরকার কারি কারি টাকা দিচ্ছে। আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তা, one of the finest MP we have ever had,
তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক কাজ, এনজিপি স্টেশন, বাগডোগরা এয়ারপোর্ট, আমাদের এলিভেটেড রোড, করোনেশনের সাবস্টিটিউট ব্রিজ ইত্যাদি বিভিন্ন কাজ, একের পর এক টাকা আসছে, কিন্তু শুধুমাত্র রাস্তা, ট্রেন, বিমানবন্দর এই তিনটে বাদ দিয়েও আরো অনেকগুলো জায়গায় কেন্দ্রের সরকারের সহযোগিতা আমরা চেয়েছি। রাজ্যের সরকার সহযোগিতা করলে, ল্যান্ড যেহেতু স্টেট সাবজেক্ট, অবশ্যই আরো অনেক কিছু করবার ক্ষমতা আমাদের সাংসদরা রাখে। যদি এক কথায় বলি, গতকালকে বাণিজ্য সম্মেলন একটি গিমিক, এখানে কোনো শিল্পপতিরা আসে না তৃণমূলের দাদাগিরির কারণে, সত্যি তাই? মাছ ছাড়া মাছের ঝোল, আলু ছাড়া আলুর দম, শিল্পপতি এবং ব্যবসায়ী ছাড়া বাণিজ্য সম্মেলন, এটাই হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর শিলিগুড়িতে অনুষ্ঠিত বাণিজ্য সম্মেলনের সারমর্ম। দাদা, কোথাও গিয়ে আপনি প্রথমেই বললেন যে উত্তরবঙ্গের বিভিন্ন মঞ্চ, কোথাও গিয়ে কি মনে হয় যে উত্তরবঙ্গ আলাদা হয়ে যাওয়াটা সত্যি বুদ্ধিমানের কাজ? অনেক মানুষ মনে করেন, অনেক মানুষ মনে করেন ভারতীয় জনতা পার্টি একটি জাতীয় রাজনৈতিক দল, দেশের ক্ষমতায় আছে, আমি সেই দলের প্রতিনিধিত্বকারী, বিধানসভার চিফ হুইপ, বিধানসভায়ও আমরা সর্বদলীয়ভাবে অখণ্ড বাংলার আমরা প্রস্তাব গ্রহণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের উপস্থিতিতে। কিন্তু এর পরেও আমি এটা জানি, উত্তরবঙ্গের একাংশের মানুষ, অনেক মানুষ তারা সরাসরি উত্তরবঙ্গের অবহেলা নিয়ে বলতে গিয়ে আমার কাছে অনেকে এসে বলে, কিন্তু আমি একজন দলীয় কর্মী, ফলে দলীয় কর্মী হিসাবে আমি তো এই কথা তুলে ধরতে পারবো না। মানুষ বলে, মানুষের কথা শুনি যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য হোক, এই কথা উত্তরবঙ্গের মানুষ অনেকে বলেন, এই কথা বাস্তব সত্য, এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। নতুন উত্তরবঙ্গের জন্য তো আপনারা কিছুদিন আগে দিল্লিতেও গেছিলেন, সেখান থেকে কি প্রত্যাশা তাহলে? প্রথমত, নতুন উত্তরবঙ্গের জন্য আমরা যে যে দাবিগুলো করেছি তার সর্বপ্রথম হচ্ছে আমাদের একটা এইমস বা এইমস লাইক ইনস্টিটিউট চাই। আমাদের শিলিগুড়ির ক্ষেত্রে যেরকম আমি বলেছিলাম রাত্রিকালীন ট্রেন, এবং আমি খেলো ইন্ডিয়া সেন্টারের কথা তুলে ধরেছি, সেন্ট্রাল ইউনিভার্সিটি আমাদের উত্তরবঙ্গে হোক, সেই ব্যাপারেও আমাদের চর্চা হয়েছে। এরকম একটার পর একটা বিভাগে আমরা মন্ত্রীদের সাথে কথা বলেছি। আমি আশা রাখি পুজোর আগে পর থেকে তার বেশ কিছু সম্মতি আমরা কেন্দ্রের কাছ থেকে পাবো। এবং তার পাশাপাশি আরেকটি কথা বলে রাখি যে রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার, এটা মানুষের সরকার, কোনো দলের সরকার নয়। পশ্চিমবঙ্গের সরকার তার রাজনৈতিক ইগো ভুলে যদি কেন্দ্রের সরকারের সহযোগিতা কামনা করে, আমরা সর্বদা রাজ্যের সরকারের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের সরকারের কাছে আবেদন করতে চাই। সবাইকে ধন্যবাদ।